নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু সংসারের সেরকম কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না, কারণ জানেনই তো আজ আমার হাজব্যান্ড আসবে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ কাম সেরে দেখুন এই 10টার মধ্যে আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। কিছুক্ষণ আগে ফোন এসেছিল, সে স্টেশনে নেমে পড়েছে। লেট তো অনেকটাই হয়ে গেল, তবে যে সে সুস্থ স্বাভাবিকভাবে চলে এসেছে এটাই আমার কাছে অনেক। শুধুমাত্র এখনই ঘরে আসার অপেক্ষা। জানেন তো, ছেলেটা ওর বাবাই সোনার আসার কথা শুনে খুব খুশি হয়ে গেছে। আজ কিন্তু সকাল থেকে এক ফোঁটাও দুষ্টুমি করেনি, চুপচাপ বসে খেলা করছে। ওই 7টা নাগাদ ওকে ঘুম থেকে তুলেছিলাম, তারপর ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। মানে গতকালকের চাউমিনটা কিছুটা সেদ্ধ ওই ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম ওকে একটু বানিয়ে দিই। আর সংসারের অনেক কাজের মধ্যে এই ছোটোখাটো কাজগুলো কিন্তু করতে মনে থাকে না। সারাদিন আমরা কিন্তু কাজই করি, তবে কিছু কিছু ছোট ছোট কাজ আমাদের কখনো কখনো চোখে পড়ে না। আজ তো সকাল সকাল রান্নাবান্না সেরে ফেলেছি, তাই এই ছোট ছোট কাজগুলো বারবার চোখে পড়ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইমাত্রই ওর ফোন এসেছিল। ও ইউনিটে পৌঁছে গেছে, ওখানে কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করে ও সঙ্গে সঙ্গে চলে আসবে। এদিকে আবার 2-3 দিন হয়ে গেল ছেলেটাকে পড়তে বসানো হয়নি। একা একা এত কিছু করতে কারই বা মন চাই বলুন? মন মেজাজ ভালো থাকলে কিন্তু পড়তে বসাতেও ভালো লাগে। আর 2 দিন থেকে তো মনটা একদম ভালো নেই, তাই পড়তে বসাতেও ওকে ইচ্ছা হয়নি। তবে আমাদের আশেপাশেরই কিছু মানুষ আছে যারা ভাবে আমি তো খুব ভালো আছি। হাজবেন্ড না ছাড়া বাড়িতে থাকা আর হাজবেন্ড না ছাড়া এই কোয়ার্টারে থাকা, চাকরির জায়গায়, এই বড় শহরে একা একা থাকার মধ্যে কিন্তু অনেক তফাৎ। যারা কাছে থেকে চোখে দেখেও বোঝে না, তাদেরকে কিন্তু জোর করে বোঝানো যায় না। ছাড়ুন সেসব কথা। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই জামা কাপড় মেলতে আর তুলতে কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি। প্রথমে ছাদে মেলে এসেছিলাম সকালবেলায়, তারপর এখন ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তাই পিছনের দিকের বেলকনিটাতে মেলে দিয়ে এলাম। ওই পিছনের বেলকনিটাতে না সারাদিন বাতাস বয়, ওতেই জামা কাপড় শুকিয়ে যাবে। আর সারাদিনের মধ্যে তুলছি না, ওখানেই থাক। আর এই যে আমার হেলমেটটা 2-3 দিন হলো বাইরে পড়ে আছে, ভাবলাম তাড়াতাড়ি ঢুকিয়ে দিই, নাহলে হাজব্যান্ড এসে বলবে তুমি সেই বাইরেই ফেলে রেখেছো। সকাল থেকে টুকটাক বৃষ্টি হচ্ছে তো এখন একটু থামলো, তাই ভাবলাম জানালা টানালাগুলো একটু খুলে দিই, ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস ঢুকুক। তারপরে এই যে ছেলে সুনাম করছিলাম আজকে সকাল থেকে জ্বালাইনি, তারপর কিছুক্ষণ পর এসে দেখছি আবার খেলনা টেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। কিন্তু ওই বা কী করবে, ও তো ছোট, ওই খেলনাগুলোই এখন ওর জীবন, এর বাইরে তো কিছু বোঝে না। তারপরে এই ঘরটরগুলো পরিষ্কার করতে করতে হাজব্যান্ড কিন্তু চলে এসেছে। আর এই যে ওর ফোনটা আমি এতদিন পর হাতে পেয়েছি। যতই আমার হাতে আমার নিজের কাছে 2টো ফোন থাকুক, তা ওর ফোনটা হাতে পেলে যেন একটা আলাদাই শান্তি লাগে। দেখো, এতদিন পর হাজব্যান্ড এলো, তাও কিন্তু আমি ভালো কিছু রান্না করতে পারিনি, যেহেতু সবজি টবজি কিছু ছিল না। আর বাইরে বৃষ্টিও চলছিল। ওর বাবা তো বারবার বারণ করছিল যে যেও না যেও না, তবুও আমি একবার ভেবেছিলাম যে যাবো একবার, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু একবারেই যেতে পারিনি। গেলে হয়তো একটু চিকেনটা আনতাম। তবে এইসব সাধারণ খাবারগুলো খেতে কিন্তু ও বেশিই ভালোবাসে। এই যেমন ধরো এই মুসুর ডাল ডেলি করতে হয় বলি তো তোমাদের, আর এই মুসুর ডালের বড়াটাও খেতে খুব ভালোবাসে। ওইদিকে স্নান করতে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে গরম গরম ভেজে নিই। ছেলের জন্য প্রথমে লঙ্কা ছাড়া ভেজেছিলাম, তারপর আমাদেরটা লঙ্কা মিশিয়ে ভেজে নিচ্ছি। তবে আসা মাত্রই কিন্তু ও স্নানে চলে যায়নি। তার আগে ওই যে বলছিলাম না, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে জল পড়া বন্ধ হয়ে গেছে। আগে আধা ঘন্টা বসে বসে ওটা সারলো, তারপর স্নানে গেছে। ওখানে তো একা একাই ছিল, তো প্রচুর ড্রেস হয়েছে, ও তো ভালোভাবে পরিষ্কার করতে পারেনি। আর ট্রেনে এসেছে, এমনিও সেগুলো ধুতে হবে। আর কি হয়েছে বলো তো, এই ড্রেসগুলোতে সব আসার সময় টিফিনে করে খাবার নিয়ে এসেছিলো, সেই তেল পড়ে গেছে। তাই আমাকে বললো তুমি এত জামা কাপড় হাতে ধুতে পারবে না, আমি প্রথমে মেশিনটা সারিয়ে নিই, তারপর তুমি ধুতে বসিয়ে দাও। তবে দেখছো মেঘের কি অবস্থা। মেশিনে ধুলে কি হয় বলো তো, আধা ঘন্টা রোদ পেলেই কিন্তু একদম শুকিয়ে যায়, কিন্তু রোদ তো নেই। এই শুকোতে আবার সারা রাত্রি লেগে যাবে। আবার দেখা যাক এর মধ্যে আবার বৃষ্টি চলে আসে কিনা। প্রথমে ভেবেছিলাম আজকে ধোবো না, আজকে ওর ছুটি আছে, আজকে গুরু নানক জয়ন্তী বা কিছু একটা আছে, তো সেই কারণে ছুটি। তবে ও বললো আজকে যদি তুমি না কেচে দাও, তাহলে কাল সকালবেলায় ইন্টারভিউ আছে, শুকোবে না, ড্রেসগুলো আমার লাগবে। সেই জন্য এই মেঘ বাদলের দিনেই কিন্তু জামা কাপড়গুলো কেচে দেওয়া। আর দেখো কত জামা কাপড় হয়েছে, আমি মেলেই ফুরোতে পারছি না। প্রথমে এক বালতি মেলে দিলাম, তারপর আবার মেশিন থেকে এক বালতি নিয়ে এলাম। আর সাইডে কিন্তু বিছানার চাদর মাদর সব মেলে দিয়েছি। অনেকেই কিন্তু কমেন্ট করো যে দাদাভাইকে দেখতে চাই, আমার হাজব্যান্ডকে দেখতে চাও। কিন্তু কি বলো তো, ও তো আর্মিতে আছে, তো আর্মির মধ্যে কিন্তু এগুলো অ্যালাও না। অনেকে করে, কিন্তু সেটা আলাদা ব্যাপার, আমি কারোর কথা বলতে পারবো না। তবে আমি যেখানে আছি এখানে তো আমি জানি যে এখানে আর্মিদের কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো কিছু অ্যালাও নেই। তবে অ্যালাও থাক বা না থাক, ও কিন্তু ব্লগে আসবে না। এমনি ও কিন্তু আমাকে সাপোর্ট করে, অনেক হেল্পও করে, কিন্তু ও ব্লগে আসতে চায় না, কারণ ও যে প্রফেশনে আছে সেখান থেকে কিন্তু এই সবগুলো মানায় না। এটা একান্তই কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভাবনা চিন্তা। তোমরা কিন্তু কেউ খারাপ মনে করো না। অনেকেই আছে আর্মি ওয়াইফ আছে যারা তাদের হাজব্যান্ডের সঙ্গে
সঙ্গে ভিডিও করে, ড্রেসগুলো দেখায়, এগুলো কিন্তু আসলে উচিত নয়। মানে আমাদের তাই মনে হয়, যারা করছে সেটা তাদের ব্যাপার, তাদের ভালো তারা নিজেই বোঝে। তো চলো দেখো, কদিন থেকে বলছিলাম আমার সবজি নেই, কিচ্ছু নেই। হাজব্যান্ড এসেছে এই বৃষ্টির মধ্যে, এত কিছু বাজার করে এনেছে, আর খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স এনেছিল, আর সকালবেলায় ওর জন্য আমি একটু চিড়ে ভাজা করে রেখেছিলাম, ও খেতে খুব ভালোবাসে। তো সব মিলিয়ে সন্ধ্যাবেলার খাবারটা হয়ে গেছে। আর রাত্রিবেলায় ও কিন্তু বলছিল একটু পনিরের তরকারি নিয়ে আসি, তুমি রুটি করো। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমি বললাম থাক, আর যেতে হবে না, এই যে এত বড় বেগুনটা এনেছো, এটা একটু ভাজা করে তুমি সুন্দর করে মাখিয়ে দিও। আর হ্যাঁ, এমন না কিন্তু যে তোমরা আমার হাজব্যান্ডকে ব্লগে দেখতেই পাবে না, হ্যাঁ নিশ্চয়ই তার ছবি তোমরা দেখতে পাবে, কিন্তু আমনের সামনে তোমরা ওকে দেখতে পাবে না। আর এতে কিন্তু আমার কোনো রকম আপত্তি নেই, আমার হাজব্যান্ড যেটা ভালো বুঝে ও সেটাই করে, আর আমি ওর ওপরে কোনো রকম জোর জবরদস্তি করি না, কারণ আমিও মানে বুঝি এগুলো, যেহেতু যে প্রফেশনে আছে তো সেখান থেকে সব কিছু কিন্তু অ্যালাও না। প্রথম বিয়ের পর যখন আমাকে ও জবলপুর নিয়ে গেছিলো, তখন কিন্তু কি করতাম বলো তো, রাত্রিবেলায় ওই রুটি করতাম আর এভাবে বেগুন ভাজা করতাম, আর তার সঙ্গে ও মানে ওই কিছুটা লঙ্কা ভেজে নিত, একটু টমেটো ভেজে নিত, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে মাখাতো, মানে এত ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এমনি রুটি খেতে ভালোবাসি না, তবে এই মানে বেগুন ভাজা পোড়ার মতো করে মাখালে খেতে খুব ভালো লাগে, তখনই কিন্তু আমি একমাত্র রুটিটা খাই। যখন এই খাবারটা বানানো হয় আমি শুধুমাত্র বেগুনটাই ভাজি, তারপর কিন্তু ওই সব কিছু করে। এই সেম খাবারটাই ও কেটে কুটে সব কিছু দিক, আমি যদি নিজের হাতে মাখাই তবে কিন্তু আমার একদম স্বাদ লাগে না, কিন্তু ও যখন এভাবে মাখিয়ে দেয় তখন কিন্তু আমার সত্যি অমৃতের মতো লাগে। কি বলো তো, বাড়িতে থাকলে উনান টুনানগুলো থাকে, তো এখানে তো উনান থাকে না, তাই বেগুন পোড়ার স্বাদটা এভাবেই আমরা মানে মাখিয়ে খাই। বেগুন পোড়ার থেকেও কিন্তু আমার এটা খেতে বেশি ভালো লাগে। তোমরা যদি এইভাবে আগে না খেয়ে থাকো তবে একবার কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর সামনে তো শীতকাল আসছে, শীতকালের সময় গরম গরম রুটি আর এইভাবে বেগুন ভাজা খেতে কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো লাগে। ওদিকে আবার গ্যাসে দুধটা বসিয়ে এসেছি, ছেলে তো আবার এসব খেতে পারবে না, ও দুধ রুটি খাবে আর আমরা এইটাই খাবো। আর হ্যাঁ, 3-4 দিনের মধ্যেই কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো আর ব্লগগুলো দেখো, কেমন লাগছে না লাগছে জানিও। তো চলো, আজকে কিন্তু অনেক গল্প হয়ে গেল, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো তবে চলি, টাটা।